সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি লিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি এবং আরও যাদেরকে পেয়েছি তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিব। তবে আজকে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এই আলোচনা চালিয়ে নিতে যাচ্ছি 21 রাতের এই আলোচনাটা, সেটা শুরুতে একটু জানিয়ে দেই আপনাদের। আমরা জানি ইতিমধ্যেই গণভবনে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয়ে গেল 14 দলের সাথে যে বৈঠক, এবং আওয়ামী লীগ সভানেত্রী সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন। সেখানে যা আলোচনা হয়েছেন ইতিমধ্যেই আপনারা আসলে গণমাধ্যমে সুবাদে কিছুটা জানবার সুযোগ পেয়েছেন, এবং সেই জায়গাটায় 14 দল আসলে সত্যিকার অর্থে কতটা চাঙ্গা হলো সেটা যেমন জানবার চেষ্টা করব, কারণ নানাবিধ আলোচনা সমালোচনা ছিল। 14 দলের আসলে কি দরকার এরকম প্রশ্ন উঠেছিল, এই 14 দলের ভবিষ্যৎ কি এরকম প্রশ্ন উঠেছিল। প্রশ্নের উত্তর আসলে কতটাই মিলল, কতটা সেই সমস্যার সমাধান হলো, সেই আলোচনাগুলো একদম আমাদের সামনে তুলে ধরবার জন্য রয়েছেন আওয়ামী লীগের আমিনুল ইসলাম আমিন। এবং আমরা বিএনপি যে ধারাবাহিক বৈঠক করেছে 12 দলীয় জোটের সাথে, এবং তারা যে যুগপৎ আন্দোলন, সরকার বিরোধী যে আন্দোলন, সেই যুগপৎ আন্দোলনটা আরও জোরদার করবার জন্য যে বৈঠকগুলো করেছে, সেখান থেকে কী ধরনের সিদ্ধান্ত এসেছে, জামায়াতকে সাথে নিয়ে যে আন্দোলন করবার কথা সেখানে কী ধরনের প্রস্তাবনা রয়েছে, আরও কি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে সেগুলোও একটু জানবার চেষ্টা করব। অর্থাৎ জোটবদ্ধভাবে আমাদের রাজনীতিতে যেই আন্দোলনগুলো হয় বা সরকার দলীয় যে জোট, সেইখানে কিভাবে সামনের দিনগুলোতে আমরা কর্মসূচি পাবো সেটা একটু জানার চেষ্টা করব লিটল টাটা 21 রাতের এই আয়োজনে। আমাদের মাঝে রয়েছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আওয়ামী লীগ, এবং সর্বটানে রয়েছেন সৈয়দ ইমরান সালেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি। বৈঠক তো হয়ে গেল এবং যে প্রশ্নগুলো উঠেছিল বা 14 দলের শরিক যে দল, তারা এর আগে এই বৈঠকে কি আলাপচারিতা চালাবেন বা কোন ধরনের কথা উঠাবেন সেইগুলোর ব্যাপারে রাশেদ খান মেননের বাসায় আগে একটি বৈঠক হয়ে গিয়েছে। সব কিছুই তো এখানে আলোচনা হয়েছে। যে প্রশ্নগুলো উঠেছিল সবগুলোর উত্তর আসলে কতটা মিলেছে, বা যদি বলি এক ভাষায় যে সামনে বা ভবিষ্যতে এই জোটের কি থাকবে আমাদের একদম সাধারণ মানুষের জন্য নানান কর্মসূচি। ফেরদৌসী, আপনাকে শুভেচ্ছা। বিজ্ঞ আলোচক প্রিন্স ভাই এবং সম্মানিত দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। দেখুন, জোটের রাজনীতি এটি কিন্তু পৃথিবীর দেশে দেশে খুবই কমন একটা বিষয়। জি, বাংলাদেশেও অনেক আগের থেকে এই জোটের রাজনীতি হয়ে এসছে, এবং মূলত 14 দলের যে জোট, সেই জোটটি আমি যদি একটু পেছনে ফিরি তাহলে দেখা যায় যে এই জোটের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে কমিউনিস্ট পার্টি এবং বাসতে দুটি দল বাদ দিয়ে এই জোটটি মূলত 83 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় গঠিত হয়েছিল, এবং সেখানে মূল লক্ষ্য ছিল একটা, যে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচারের পতন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে পরিচালন। অর্থাৎ এতে মনে হয় এটা ক্লিয়ার যে এই জোটের পেছনে একটা আদর্শগত মিল ছিল। সে আদর্শগত মিলের জায়গা থেকেই আমাদের পথ চলা, যে কারণে দীর্ঘ সময়ের পথ পরিক্রমণে দেখা গিয়েছে জোটের শরিকদের মধ্যে নানা কারণে মান অভিমান থাকলেও এই জোট কখনো পথ হারায়নি, এই জোটের কার্যক্রম কখনো বন্ধ হয়ে যায়নি। সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কারণে উনি হয়তো একটু কম সময় দিতে পারছেন, কিন্তু আওয়ামী লীগের কাছে জোট খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রমাণিত হয় যে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতাকে সবসময় 14 দলের জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। একসময় সে দায়িত্ব পালন করেছেন আব্দুল জলিল, পরবর্তীতে মোহাম্মদ নাসিম প্রয়াত, এখন আমির হোসেন আমু। তো এই জায়গায় ধরেন হয়তো আজকে জোটের আলোচনার মধ্যে কি কি হয়েছে সেগুলো আমরা হয়তো পত্রিকায় সবিস্তারে জানতে পারবো, হ্যাঁ। বাট সেখানে যে মূল আলোচনাটা হলো সেটি হচ্ছে কি, এই জোটের এই আদর্শিক অক্ষের যে জোট, সেই জোটটাকে ধরে রেখে বাংলাদেশের যে পথ চলা, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটা আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই পথ চলায় জোটের শরিকরা আরও কীভাবে এখানে পার্টিসিপেট করতে পারে, অথবা তাদের কি কি অ্যাডভাইস আছে, অথবা তারা কি কি চাইতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে
আমরা যতটুকু জেনেছি খুব খোলামেলা আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আশা করতে পারি যে সাম্প্রতিক সময়ে যে একটু ঝিমিয়ে পড়া যে জোট, সেই ঝিমিয়ে পড়া ভাবটা থাকবে না এবং জোট আরও চাঙ্গা হবে। কারণ সামনের সময়গুলো প্রতিদিনই চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি। আর বর্তমান বিশ্বে যে ভূ রাজনৈতিক বাস্তবতা, সেখানে এই আদর্শিক জোটটাকে ধরে রেখে এর কার্যক্রমগুলোকে আরও শক্তিশালী করা, এটিও বর্তমান বাস্তবতায় খুব গুরুত্বপূর্ণ। তা আমরা মনে করি যে আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 14 দলের জোটের এই আলোচনার মাধ্যমে মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের, সে প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং ভবিষ্যতে এই জোটের নেতৃত্বে বাংলাদেশ অতীতের মতো একটি স্বৈরাচার, সাম্প্রদায়িকতা মুক্ত, আধুনিক, উদার, গণতান্ত্রিক একটি বাংলাদেশ হিসাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। চমৎকার প্রত্যাশা আপনি রাখছেন এবং সাধারণ মানুষ আসলে এরকম প্রত্যাশাই চায় যে যারা যেভাবে রাজনীতি করছে, জোটবদ্ধ হয়ে করছে, সেখানেও তাদের মধ্যে কোনো ধরনের প্রশ্ন যেন না ওঠে, এটা সাধারণ মানুষ চায়। কারণ তাদের মধ্যে প্রশ্ন উঠলে এটা দিন শেষে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গিয়ে প্রভাব পড়ে, সেখান থেকে সাধারণ মানুষের মধ্যেও আসে। কিন্তু আমি পরবর্তীতে আপনার কাছে আসবো এই আলোচনাটা শুনবার জন্য যে পূর্ববর্তী সময় যে প্রশ্নগুলো উঠেছিল সেটাও কি আসলে এরকম কোনো জোটের মধ্যে ওঠা উচিত কিনা, যে আদর্শর মিল থাকলো কিন্তু ভাগ বাটোয়ারার জায়গায় সেটার একটা বড় ধরনের ব্যত্যয় ঘটলো, কিংবা যদি বলা যেতে পারে যে এই যে সরকার গঠন বা মন্ত্রিসভায় ঠাঁইয়ের যে ব্যাপারগুলো এসেছিল সেগুলোও পূর্ববর্তী সময় এতটা এইভাবে আসা উচিত ছিল কিনা, সেই আলোচনা নিয়ে আপনার কাছে ফিরবো। রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপিও তো আসলে ধারাবাহিকভাবে নানান ধরনের বৈঠক করেছে, চাঙ্গা করবার জন্য অনেকটা আন্দোলন, যুগপৎ আন্দোলন ছিল, আরও জোরদার করবার জন্য তারা যে বৈঠকগুলো করছে, সেখানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটা আগ্রহ মানুষের, যে জামায়াতে ইসলামীকে নিয়ে যে যুগপৎ আন্দোলন করা, সেখানের প্রস্তাবনাটা কতটা এসছে সেই জোটের মধ্য থেকে। আবার জামায়াতে ইসলামকে বাদ রাখার এরকম একটি আলোচনাও এসেছে যে তাকে বাদ রেখে আন্দোলনটা করতে হবে, এইটা আসলে কি একটু যদি স্পষ্ট করতেন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এত রাত জেগে আমাদের এই টকশোটি দেখার জন্য। তা আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে বিএনপির জোটবদ্ধ আন্দোলন, বৈঠক এবং বিশেষ করে জামাত ইসলামীর সাথে যে বিভিন্ন বিষয় নিয়ে। আমি প্রথমেই বলি যে আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা লড়াই করছি, রাজপথে সেই রাজনৈতিক দলগুলো আমরা যুগপৎ আন্দোলনে আছি। এটা জোটবদ্ধ আন্দোলন নয়, যুগপৎ আন্দোলন। এখানে ধরেন বিএনপি তো আছেই, বিএনপি আন্দোলনে আছে, বিএনপির সাথে এই জোটবদ্ধ আন্দোলনে গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, সমমনা জোট আছে, তারপর আপনার গণফোরাম আছে, গণ অধিকার পরিষদ আছে, পিপুলস পার্টি আছে। তো এরকম অনেক রাজনৈতিক দল সাথে বিএনপির একটা যুগপৎ আন্দোলন চলছে। এটা আমি আবারও বলছি, এটা জোটবদ্ধ আন্দোলন নয়। না, আন্দোলনটা তো যুগপৎ আন্দোলন, আরো জোরদার করা, সেটা আমিও উল্লেখ করবার চেষ্টা করেছি। কিন্তু সেই জায়গায় যে 12 দলীয় জোটের কথা বলা হচ্ছে বা জামায়াত ইসলামকে নিয়ে যে আন্দোলনটা, জোট তো একটা গণতন্ত্র মঞ্চ যেরকম একটা আমাদের আন্দোলনের একটা শরিক বা সহযোগী একটা জোট, 12 দলীয় জোটও একটা সহযোগী জোট। এর পাশাপাশি গণ অধিকার পরিষদও আছে, এর পাশাপাশি পিপুলস পার্টিও আছে, এর পাশাপাশি গণফোরামও আছে। এরাও কিন্তু আন্দোলনের সাথী আমাদের। কিন্তু আমার প্রশ্নটা আমি একটু স্পষ্ট করি, সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে যুগপৎ আন্দোলন, সেখানে জামায়াতে ইসলামীর ব্যাপারে বৈঠকগুলোতে কি সিদ্ধান্ত এসছে, আর নতুন কোন জোটেরও আসলে তৈরি সম্ভাবনা রয়েছে কিনা। আমি বলতে চাই যে আমি তো আসলে এই লিয়াজো কমিটিতে নেই, ওই বৈঠকে যোগ দেওয়ার কোনো সুযোগ আমার হয়নি। আপনি যে এইটার উপর ভিত্তি করে একটা মিডিয়ার নিউজের উপর ভিত্তি করে আপনি কথাটা বলছেন, শুধু কোনো একটা মিডিয়ার নিউজের উপর ভিত্তি করে এই ব্যাপারে কমেন্টস করাটা আমার জন্য খুব মুশকিলের ব্যাপার। জানতে চাচ্ছি এটা শুনুন, জামাতি ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক দল, এটা বাস্তবতা। তারাও আপনার আন্দোলনে আছে, তারাও রাজনীতি করছে। তাদের সাথে এই যে যুগপৎ আন্দোলন যাদের সাথে আছে, তাদের সাথে কিন্তু আমাদের সাথে জামাত ইসলামের সেই যুগপৎ আন্দোলন ছিল না। বিশেষ করে যেটা হয়েছিল গত এই যে 7ই জানুয়ারি ডামি নির্বাচনের আগে
আমরা যুগপৎ ধারায় যে কর্মসূচি দিয়েছি সেখানে জামাতে ইসলামীও একইভাবে তারা কর্মসূচি দিয়েছে, তাদের মতো করে তারা কর্মসূচি দিয়েছে। এখন আমরা বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি খাদের কিনারায় চলে গেছে, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারছে না। আপনার সেখানে রিজার্ভ চুরি হয়ে যাওয়ার একটি গুঞ্জন রয়েছে। আবার দুর্নীতি কোন জায়গায় রয়েছে, বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধানকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতির অভিযোগে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে অবজ্ঞা করার অভিযোগে তাকে না শুধু তার পুরো পরিবার সহ নিষেধাজ্ঞা জারি করে স্যাংশন দিয়ে দিয়েছে। আবার ধরেন যে দুদিন আগে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য তিনি ভারতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, সেখানে শুনেছি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেখানে তার লাশ নাকি টুকরো টুকরো করে দিয়ে যাওয়া হয়েছে। কালকে রাত থেকে ভারতীয় বিভিন্ন মিডিয়া, বাংলাদেশের মিডিয়া এখানে চোরাচালান সোনা চোরাচালানের কথা বলছে। 4,000 কোটি টাকার নাকি সেখানে ভাগবাটোয়ারা নিয়ে বৈঠক হচ্ছিল। এই যে অবৈধ সম্পদ দেশে বিদেশে এগুলো সামনে চলে আসছে। তো এই যে আজকে দেশের যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এই যে যারা রাজপথের আমাদের দল বা জোট যারা আমরা আছি, তারা একসাথে আমরা কিভাবে এই আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি জনগণের প্রত্যাশা অনুযায়ী, সেই নিয়ে আমরা আলোচনা করছি, আলোচনা চলছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এই রাজপথের আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা হাজির হব। আপনি প্রশ্ন করতে পারেন 7ই জানুয়ারি নির্বাচন আমরা তো বর্জন করেছি, সেই নির্বাচন সরকার করে নিয়ে গেছে, কিন্তু সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা নাই, কারণ জনগণ সেই নির্বাচন বর্জন করেছে। ওই নির্বাচন কিভাবে সরকার করলো? শুধুমাত্র বিএনপির প্রায় 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতা সহ আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল, আরও সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। শুধুমাত্র 2 লক্ষেরও অধিক নেতাকর্মীকে শুধু এই নির্বাচন কেন্দ্রিক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছিল। তো এরকম করে তারা নির্বাচনটা করে নিয়ে গেছে, যেটাকে দামি নির্বাচন হিসাবে জনগণ অভিহিত করেছে। সেইখান থেকে আমরা রাজপথে চলে আসছি। সে আসার প্রক্রিয়া হিসাবে কিন্তু ওই জোট বা যুগপৎ আন্দোলনের যে বৈঠকগুলো হচ্ছে, আজকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে মুক্ত করছি, তাদেরকে মিথ্যা মামলায় জামিন নিয়ে আমরা রাজনীতির স্বাভাবিক পথে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, তাদেরকে স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের নেতাকর্মীদের স্বাভাবিক জীবন তছনছ করে ফেলা হয়েছে এই 7ই জানুয়ারি আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে গিয়ে। মিথ্যা মামলা দিয়ে তাদের কর্মজীবন তছনছ করে ফেলা হয়েছে। তারা আজকে এলাকা ছাড়া, সংসার ছাড়া, তাদের ভাই বোন বাবা মা আজকে অসহায় অবস্থায় রয়েছে। এখনও আমাদের কয়েক হাজার নেতাকর্মী কিন্তু জেলে, প্রতিদিনই জেলে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আপনার ইশাক হোসেনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আরও অনেকে, আমাদের আশফাক ঢাকা জেলা বিএনপির সভাপতি, তাকে আপনার জেলে নিয়ে যাওয়া হয়েছে। এরকম প্রতিদিনই হচ্ছে। গত পরশু দিন আপনারা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, তাকে শিল্পকলা একাডেমির সামনে আওয়ামী লীগের ছাত্রলীগের একদল সন্ত্রাসী তাকে কি নির্মমভাবে পিটিয়েছে, পুলিশের সামনে হাতুড়ি দিয়ে, বন্দুকের নল ঠেকিয়ে, রড দিয়ে তাকে পিটিয়েছে ছাত্রদলের একজন সাবেক সভাপতি। সে বসে ছাত্রদলের কয়েকজন সাবেক কর্মীর সাথে কথা বলছেন। বৈঠকে কি মানে এই ধরনের আলোচনাগুলোই হয়েছে? তারপর ধরেন আপনার একজন আপনার রনি, একজন আমাদের টক শো আপনাদের করে, আপনার তাকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মোল্লা রনি, তো তাকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার উপরে হামলা করা হয়েছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি তো আজকে গণতন্ত্রের অনুকূলে না, রাজনীতির অনুকূলে না, রাজনীতিকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে আপনার ধরেন আজকে দুর্নীতি, সাবেক সেনাপ্রধানের কথা বললাম, এই যে গতকালকে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভারতে, গত পরশু দিন নাকি আমরা খবর পেলাম, আনার এমপি, তাদের যে দুর্নীতি, এগুলি কাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে? এই আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। আর তাদের পৃষ্ঠপোষকতায়, আশ্রয় প্রশ্রয়ে তারা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। যে কারণে তো আজকে সারা বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশের মান মর্যাদা আজকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই আওয়ামী লীগ আমলেই 2000 সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বে দুর্নীতির শীর্ষ দেশে পরিণত হয়েছিল, পরপর 2 বার। হ্যাঁ, আমরা পরবর্তীতে ক্ষমতায় ছিলাম, আমাদেরকে সেই ঘানি টানতে হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা সেইখান থেকে উত্তরণের পথে গিয়েছিলাম।
তাহলে তো এই যে আজকে আপনাদের যে পরিস্থিতি, বৈঠক, এই ধারাবাহিক পরিস্থিতিতে বৈঠক, আজকে দেশকে সেক্ষেত্রে কি আলোর এগুলোই পথে নিয়ে যাওয়া, আমরা কি কর্মসূচি আকারে পরবর্তীতে এগুলোই পাবো? অবশ্যই দেশকে আলোর জি, পথে নিয়ে যাওয়ার জন্যই এই দুঃশাসনকে মুক্ত নিঃসন্দেহে করার জন্য আমরা আপনাকে যাচ্ছি। আবারও শুনবো। আমরা বেশ কিছু শুনলাম যেগুলো আপনি বললেন, এগুলোই কর্মসূচি আকারে পাবো। কবে নাগাদ পেতে পারি কি সেটাও একটু জানবার চেষ্টা করবো। আমিনুল ইসলাম আমিন, আপনার কাছ থেকে শুনতে চাই একটু, যদি বলি যে অন্য জোট বা যুগপৎ আন্দোলন, যেটা সরকার বিরোধী যুগপৎ আন্দোলন করবেন যারা বিরোধী দলগুলো রয়েছেন, সেই জায়গায় গণমাধ্যমে জামায়াতে ইসলামের যে নামটা উচ্চারিত হয়েছে বা তারা এই যুগপৎ আন্দোলনে থাকবেন, এই কর্মসূচিগুলোতেও যদি তারা থাকেন, সেই ব্যাপারে আপনি যেটা জানেন এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনার মন্তব্যটা শুনতে চাই। দেখুন, প্রিন্স ভাই তো জোটের কথায় বলতে গিয়ে অনেকটা ওই যে ধান বানতে শিবের গীত গাইলেন দুর্নীতি নিয়ে। এটাও আমি আসবো সেই প্রসঙ্গে। আমি জানি না যে ওনার এত লজ্জা কেন যে জামাত জোট তাদের সাথে আছে এটা বলার জন্য। অথচ তাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে ছাত্র শিবির এবং ছাত্রদল একই মায়ের পেটের দুটি সন্তান। তো এবং সেটি প্রমাণিত হয়েছে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় ছিল, আমরা যেমন ক্ষমতায় থাকার সময় আমাদের 14 দলীয় জোটের পার্টনারদেরকে মন্ত্রিত্ব দিয়েছিলাম, তারাও কিন্তু তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিল। তারও আগে তাদেরকে মহিলা পার্লামেন্ট মেম্বার দিয়েছিল। তো এগুলো তো ক্রিস্টাল ক্লিয়ার। এখন এগুলো অ্যাভয়েড করতে যাওয়া বা এগুলো হাইড করতে যাওয়ার চেষ্টাটাকে আমি জানি না, এটা জাতি হয়তো বুঝে নেবে। হ্যাঁ, আর আপনি যেমনটি বলেছিলেন প্রথম দিকে যে আমাদের 14 দলীয় জোটের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, যে এটা দেখুন, মানবাভিমান তো নিজের স্বামী স্ত্রীর মধ্যে মানবাভিমান হয়, নিজের আপন সহোদরের মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়া নিয়ে মানবাভিমান হয়, রাগ অনুরাগ হয়, দূরত্ব তৈরি হয়, আবার সেটা মিটে যায়। আর 14 দলীয় জোট তো এক একটি রাজনৈতিক দল, সেখানে এই চাওয়া পাওয়া প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু দিন শেষে আমরা একটা জায়গায় এসে দাঁড়াই কেন? আমাদের আদর্শিক মিলের কারণে। আমি সেই কথাটা বলতে চেয়েছিলাম। এখন প্রিন্স অনেকগুলো কথাই বলেছেন, যে দুর্নীতির কথা বলেছেন। একটু জেনে নেই যে মন্ত্রিসভায় ঠাঁই না হওয়া, যেমন আমরা দেখেছি যে এর আগের নির্বাচনের সময় এরকম কিছু কিছু দেয়া হয়েছিল, কিন্তু একেবারেই তাদেরকে সরিয়ে রাখা। এই কথাটা তো আমি আগে বলেছি, এটা নিয়ে মানবাভিমান হতে পারে, কিন্তু সরিয়ে রাখার কারণে ওরা যদি আমাদের সাথে না থাকতেন তাহলে তো অনেকে হয়তো রিজাইনও করতে পারতেন, মধ্যে হতে দলেও আসতেন না। তো এটা তো মীমাংসিত বিষয়, এটা হতে পারে। কিন্তু ওরা তো যদি ওই লেভেলে অসন্তুষ্ট, আমি বলি, ওরা যদি ওই লেভেলে অসন্তুষ্ট হতো তাহলে তো ওরা 14 দলীয় জোটের মিটিং আজকে যেতেও না, যে আমরা যাবই না। এটা তো হতে পারে, অনেকগুলো কারণে, পলিসিগত কারণে হতে পারে, এবং এটাও আলোচনার বিষয়, এটা আলোচনায় আসবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন প্রিন্স ভাই যে কথাটি বললেন যে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন, 2000 সালে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল, এটা ঠিক নয়। 2001 সালে আওয়ামী লীগ বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল 2001 সালে। তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সেটা আওয়ামী লীগের আমল, কিন্তু পরবর্তী 4 বছরের দায়টা কার সেটা কিন্তু তারা কখনো বলে না। ওইটাও পারলে আওয়ামী লীগের উপর চাপায়। একটা রাজনৈতিক দল কোন লেভেলে দেউলিয়া হলে যে 4 বছর ক্ষমতা থাকার পর ওই সময়ে তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আগের সরকারের উপর চাপাইতে পারে। 1 নাম্বার 2, উনি আজিজের কথা বললেন। আজিজ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য না, উনি সেনাবাহিনী প্রধান ছিলেন, উনি দুর্নীতি করেছেন। উনি আমেরিকা, তাকে পছন্দ হোক না হোক, রাজনৈতিক কারণ হোক, যে কারণ হোক, আমেরিকা তাকে স্যাংশন দিয়েছে, এইটাও আমাদের কোনো হেডেক না। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আজিজের বিরুদ্ধে যে স্যাংশনটা দিয়েছে সেখানে একটাই অভিযোগ, সে দুর্নীতি করেছে। কিন্তু আপনার প্রিন্স ভাইয়ের দলের যিনি এখন ভারপ্রাপ্ত মহাসচিব, যিনি এখন পলাতক জীবনযাপন করছেন, তার বিরুদ্ধে 2008 সালে 3 নভেম্বর মরিয়াটি আমেরিকাতে যেই নোট পাঠিয়েছিলেন, যেটা 2011 সালে উইকিলিক্স ফাঁস করেছে, সমস্ত পৃথিবীর জাতীয় দৈনিকগুলোতে যেটি প্রকাশিত হয়েছে, সেখানে তারেকের বিরুদ্ধে 3টে অভিযোগ ছিল। একটা হচ্ছে ভয়াবহ ধুরন্ধর প্রকৃতির লোক, আরেকটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে চাঁদাবাজি। এবং সেও তো যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। এখন উনি তার দলের প্রধান, এখন সেই জন্য যুক্তরাষ্ট্রকে তারা সাধুবাদ জানায় কিনা, অথবা তাদের লজ্জা লাগে কিনা। আমার দলের প্রধানের বিরুদ্ধে যেখানে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ, এবং সেই যুক্তরাষ্ট্রে কিন্তু সে প্রবেশ নিষেধ, এটা সমস্ত জাতীয় দৈনিক এসছে, যদি চান আমি দেখাতে পারি। তো এখন আপনি যেখানে আমার দলের প্রধানের বিরুদ্ধে আমেরিকা প্রবেশ নিষেধাজ্ঞা আছে, তাদের এই ধরনের রিপোর্ট আছে, সেখানে আওয়ামী লীগের আমলে একটি ইনস্টিটিউশনের প্রধান দুর্নীতি করেছে, সে দায় আওয়ামী লীগের উপর কেন আসবে, তাই না? আর পৃথিবীতে বাংলাদেশ অথবা তৃতীয় বিশ্বের এমন কোনো দেশ আছে যে দেশে দুর্নীতি নেই? দুর্নীতির মাত্রাটা তো আমরা যত কথাই বলি, আমি কখনো দাবি করিনি, আওয়ামী লীগ কখনো দাবি করেনি যে বাংলাদেশে দুর্নীতি নেই, আমরা দুর্নীতিমুক্ত দেশ। কিন্তু আপনি একটু খেয়াল করুন,
আওয়ামী লীগের অনেক প্রেসিডেন্ট মেম্বার এখনও দুদকে হাজিরা দিচ্ছে দুর্নীতির অভিযোগের কারণে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি প্রতিনিয়ত দুদকে হাজিরা দিচ্ছে। কেন? কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। এইটা কি আপনারা দুজনই রাজনীতিবিদ রয়েছেন এবং বাংলাদেশের দুটি বড় দলের আপনারা সদস্য, সেই জায়গাটায় সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে এমনটা প্রত্যাশা করে কিনা বা রাজনীতির জন্য এটা ভালো কিনা? না শুনেন, এরকম দুর্নীতিতে কে কখন চ্যাম্পিয়ন হবে? আপনার কথাটা সঠিক যে সাধারণ মানুষ তো অবশ্যই সেটা প্রত্যাশা করে না। এই ব্যাখ্যাটা আমি আপনার কাছে আমি শেষ করে 30 সেকেন্ডে তার সুবিধা হবে। জি আমি বিরতি নিয়ে ফিরি। সাধারণ মানুষ সেটা অবশ্যই প্রত্যাশা করে না, কিন্তু আমাকে এটাও তো বলতে হবে, আমি যখন আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছি তাহলে আমি কি করেছিলাম? আমি তো দেশকে পরপর 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পাইয়ে দিয়েছিলাম, আর আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি বলে গত 15 বছরে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত প্রথম 15 দেশের তালিকাতে বাংলাদেশ। আমি দুইজনের ব্যাখ্যাটা আরেকটু শুনতে চাই, এক বাক্যে শুনতে চাচ্ছি না, একটু ব্যাখ্যাটাই শুনতে চাচ্ছি যে আসলেই তাহলে এই দেশের রাজনীতিতে কি ভবিষ্যৎ দাঁড়ায়। বিরতি নিয়ে ফিরে বরং সেটা শোনা যাবে। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, আপনারা আমাদের সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আমিনুল ইসলাম আমিন, আপনাকে আমি আরেকটু শুনতে চাচ্ছি, ব্যাখ্যাটা জানতে চাচ্ছি যে এরকম যদি আওয়ামী লীগ বা বিএনপি পারস্পরিক দোষারোপের মধ্যে থাকে যে যখন ক্ষমতায় ছিল, দেশের শাসনভার সেই দায়িত্বে ছিল, কে কতটা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, এইটা কি আসলে একটা প্রতিযোগিতার বিষয় কিনা রাজনীতিতে? না, এটা প্রতিযোগিতার বিষয় না। রাজনীতিতে সবাই চায় মানুষের কাছে প্রমাণ করতে যে নিজেদের ক্রেডিটটা, যে আমরা এটা করেছি, আমরা ভালো করেছি। তো আপনি আরেকজন যখন সেটাকে ডিসক্রেডিটেড করতে চাইবে উইথাউট ডকুমেন্টস, তখন তো আমার অথবা আপনারও একটা ভ্যালিড জায়গা তৈরি হয়ে যায়। আপনি উইথ ডকুমেন্টস সেটাকে অসত্য অথবা সেটা সঠিক নয় সেটি প্রমাণ করার। এখন এটাকে যদি আপনি প্রতিযোগিতা হিসাবে দেখতে পারেন, এখন আমার বিরুদ্ধে আপনি অসত্য অভিযোগ দিয়ে যাবেন, সেটা আমি মেনে নিব, এটা তো কোনো কাজ হতে পারে না। আমি তো একবারও বলিনি যে আওয়ামী লীগের আমাদের দুর্নীতি হয় নাই, দুর্নীতি হচ্ছে তো, কিন্তু আমরা তো তাদের মতো চ্যাম্পিয়ন হইনি। দুর্নীতিগ্রস্ত প্রথম 10টি দেশের তালিকায় বাংলাদেশ নেই। এখন সেটা না করে, আচ্ছা ঠিক আছে আমি অন্যায় করেছি এই জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে বলতে পারবো না, তাও ঠিক নয়, সেটাও বলতে পারি, কিন্তু আমি যে অন্যায় করেছিলাম সেজন্য আমি জাতির কাছে কখনো ক্ষমা চেয়েছি কিনা সেটাও তো আমি করিনি। তো সেটা না করে যখন আমি ক্রমাগত মিথ্যাচার করে আরেকটি দলকে হেয় করার চেষ্টা করব জাতির সামনে, তখন তো সেই দলের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে যে এই কথাগুলো সঠিক নয় সেটি প্রমাণ করার। ওইটাই আমার বক্তব্য। আপনি স্পষ্ট করলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনার কাছে একটু জানতে চাই যে নিঃসন্দেহে যদি অন্য কেউ এক ধরনের অসত্য অভিযোগ দিয়ে থাকে, সেটা খণ্ডাতে তো হবেই, খণ্ডাবেন আপনাদের জায়গা থেকে, কিন্তু এই প্রতিযোগিতার কতটা রয়েছে যে অন্য দল কতটা দুর্নীতি করেছে, আমি বরং দেশকে অনেক অনেক ভালোর দিকে নিয়ে যাব? একেবারেই আমি আপনার বক্তব্যের সাথে আমি একমত। আমি একেবারেই ওই তর্কে যেতে চাই না, কিন্তু আমিন ভাইরা যখন কথায় কথায় মিথ্যাচার করেন বা অসত্য কথা বলেন, তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়েই সে কথা বলতে হয়। এই যে একটু আগে উনি বললেন যে 2001 সালে আপনার মানে বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে ওয়েবসাইট আছে সেখানে সার্চ দিয়ে দেখেন, বাংলাদেশ সর্বপ্রথম 2000 সালে আপনার দুর্নীতির শীর্ষ দুর্নীতির দেশে পরিণত হয়েছিল, যেটার প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল 2001 সালে, এবং 2001 সালে দ্বিতীয়বার হয়েছে, সেটার প্রতিবেদন প্রকাশ হয়েছে 2002 সালে। আমি কিন্তু আমার এর আগের বক্তব্যে বলেছি, ওনারা যে আপনার 2000 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 2001 সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, পরের 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় ছিল। লেট মি সে তারপরে পরের 3 মাস তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল। বিএনপি 2001 সালের শেষ 2 মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর 2 মাস ক্ষমতায় ছিল। তো ওই 2001 সালের রিপোর্টটা কিন্তু 2002 সালে প্রকাশিত হয়েছিল। আমি কিন্তু আমার বক্তব্যে বলেছি যে পরের 3 বছর কিন্তু আমাদের এই ঘানিটা টানতে হয়েছে। এই 3 বছর নিয়ে আপনার ওনাদের 2 বছর 5 বছর, আমরা ওই 3 বছরে দেখবেন, আপনি এখন ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে পরের 3 বছর কিভাবে আস্তে 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 উন্নতি হয়, আমাদের পদক্ষেপ নেওয়ার ফলে কিন্তু উন্নতি হয়েছে। এখন উনি বলছেন যে এই গত 10 মাসে নাকি মানে 10 দুর্নীতিগ্রস্ত 10 দেশের তালিকায় বাংলাদেশ নাই।
আজকে অবাধ তথ্য প্রবাহ কোন জায়গায়? আপনার এই যে দুর্নীতিগ্রস্ত দেশ যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখাচ্ছে, তাদের উৎসটা কি? তথ্য পাওয়ার ক্ষেত্রে সে বিএনপি আমলে তো তথ্যের অভাব ছিল না, একদম গ্রাম লেভেলের সাংবাদিকরাও কিন্তু দুর্নীতির খবর পাঠাতো। কিন্তু আজকে তথ্য কোন জায়গায় আছে? দুর্নীতির তথ্য জোগাড় করতে গেলে প্রথম আলোর রোজিনাকে আপনার কিভাবে কি বলে সচিবালয়ে মন্ত্রী সচিবের রুমে আটকে রেখে তাকে বেদম প্রহার করা হয়? সেখানে কি বাংলাদেশে কারোর সুযোগ আছে? তারপরেও সরকারের এইসব প্রতিবন্ধকতাকে ঠেলে কিছু কিছু সাহসী সাংবাদিক আছে, তারা এইগুলো সামনে নিয়ে আসছে। তাহলে এখন অবাধ তথ্য প্রবাহে এক ধরনের বাধা তৈরি হচ্ছে, অবশ্যই সেটা আপনি বলছেন। আজকে স্বাধীন গণমাধ্যমের যে রিপোর্ট গত 2 দিন আগে প্রকাশিত হলো, আন্তর্জাতিক যে রিপোর্ট, সেখানে বাংলাদেশের অবস্থান কত? 8 ধাপ না 10 ধাপ নিচে নেমে গেছে গত 1 বছরে। আজকে কোথায় স্বাধীন গণমাধ্যম? আজকে আমি যে কথা বলছিলাম, আপনি একটু আগে প্রশ্ন করলেন আমাকে যে আমরা কি দোষারোপে যাব। দোষারোপে যেতে চাই না। আওয়ামী লীগ তারা ক্ষমতায় আসার আগে 2008 সালের সেই সময় জনগণের কাছে ওয়াদা করেছিল দুর্নীতিকে তারা 0 টলারেন্সে নিয়ে আসবে। আজকে দুর্নীতি 0 টলারেন্স এমনই একটা পর্যায়ে গেছে, ওনাদের নিয়োগকৃত সেনাপ্রধান থাকা অবস্থায় যে দুর্নীতি করেছেন, ওনারা তখন ধরতে পারলেন না। তিনি দুর্নীতির দায়ে আপনার নিষেধাজ্ঞা হলো। এই নিষেধাজ্ঞা তো প্রকারান্তরে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। তাদের আশ্রয় প্রশ্রয়ে তো এই লোক আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। দুর্নীতি করেছে, অর্থনৈতিক দুর্নীতি করেছে। তার ভাই যারা দণ্ডিত আসামি, তাদেরকে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে, রাষ্ট্রপতির মাধ্যমে তারা তাদেরকে আপনার খালাস দিয়ে আপনার নিয়ে গেছে। উনি লিখছেন প্রধানমন্ত্রীর কথা যে বললাম, প্রধানমন্ত্রীর দায় নাই এখানে। রাষ্ট্রপতির একমাত্র মানে অ্যাক্ট করার ক্ষমতা আছে শুধুমাত্র প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে। বাকি কাজগুলো সবই প্রধানমন্ত্রীর অনুমোদনে তাকে করতে হয়। এইটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে গিয়েছে। উনি তখন এটা তাদের দণ্ড মুকুব করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আজকে এই দায়কে আওয়ামী লীগকে নিতে হবে না? আজকে বলছে আওয়ামী লীগের কেউ না, এইসব কথা বলে দায় এড়ানো যাবে না। আজকে এই যে এমপি 4000 কোটি টাকা, আজকে ইন্ডিয়ান একটি নিউজ গণমাধ্যমে গত রাত্রে প্রকাশিত হয়েছে, 4000 কোটি টাকার সোনা চোরাচালানের ভাগ বাটোয়ারার করতে গিয়ে উনি ওখানে খুন হয়েছেন। স্পষ্ট করলেন সেই জায়গায় আপনারা যেহেতু সরকারের নানান ধরনের ব্যত্যয় যেগুলো আছে সেটার বিরুদ্ধেই তো যুগপথে আন্দোলন গড়ে তুলতে চাচ্ছেন। এই দুর্নীতির বিরুদ্ধে কি ধরনের কর্মসূচি আসবে? আপনারা অচিরেই দেখতে পাবেন। আমরা আমাদের বিভিন্ন টায়ারে আমরা আলোচনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আচ্ছা উনি তারেক রহমান সম্পর্কে একটি কথা বলেছেন, যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমার জানা মতে এরকম কোনো বিষয় নাই। ওনারা এইসব কোথায় পেলেন? উনি উইকলিস্টের কথা বলেছেন, সেই সময় 111-এর সময় কথা উনি যে কথা বলছেন, সেই সময় 111-এ বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে দেওয়া হতো, এগুলো ছাপাতে হবে। সেইটা ছাপাতে গিয়ে ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেবকে কীরকম হেনস্থায় পড়তে হয়েছে ওনাদের বিরুদ্ধে রিপোর্ট ছাপানোর জন্য। প্রত্যেকটা জেলায় ওনারা মামলা করেছেন তার বিরুদ্ধে। এরকমই তো রিপোর্ট ওইগুলো। আজকে এগুলো বললে ওনারা বলবেন যে এটা অসত্য। আজকে তারেক রহমান এর বিরুদ্ধে এইসব কথা বলা হচ্ছে অসত্য, বানোয়ার ভিত্তিহীন। আর বলছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটি, দলের মহাসচিব সকলে বসে দলের বিভিন্ন টায়ারে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একেবারে তৃণমূল পর্যায় থেকে আলোচনা হচ্ছে এবং একই সাথে আমাদের যুগপথ আন্দোলনে যারা সাথী আছেন, জোট মানে আন্দোলনে আছেন, তাদের সাথেও কিন্তু মত বিনিময় হয়েছে। এছাড়াও এই দেশকে নিয়ে যারা ভাবেন, গণতন্ত্রকে যারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান, যারা আপনার বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে চান, যারা দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে চান, এরকম বিশিষ্ট ব্যক্তিদের সাথেও কিন্তু আমাদের আলোচনা। সেই জায়গায় একটু ধারণা দিবেন কিনা, যেহেতু বৈঠক অনেকগুলো হয়ে গেল, যে কি ধরনের, সেটা কি মানববন্ধন বা সমাবেশ বা এরকম থাকে না যে রোড মার্চ, কি ধরনের হতে পারে? আন্দোলন তো আপনারা জানেন, এটা তো এক এক ধরনের কর্মসূচি এক এক ধরনের প্রভাব পড়ে। আমরা অবশ্যই আমাদের কর্মসূচিগুলো পালন, সমাবেশ হবে, বিক্ষোভ হবে, পদযাত্রা হবে, গণ অবস্থান হবে, অনশন হবে, মানববন্ধন হবে, ঘেরাও হবে। জি, কিন্তু সেই জায়গাটাই জানতে চাচ্ছিলাম, কারণ সাধারণ মানুষের মানে এই ব্যাপারে একটু আগ্রহ থাকে যে কি ধরনের আন্দোলন আসতে যাচ্ছে, এবং সেখানে মানুষ একটা ভোগান্তির কথাও আসলে ভাবে, একটু ভোগান্তির ব্যাপারটাও ভাবে যে সত্যিকার অর্থে কত তারিখে হচ্ছে, যদি এ ধরনের বিক্ষোভ হয়, মানুষ তো তাদের নিরাপত্তার কথাও ভাবে। সেটা নিয়ে আমি আপনার কাছে আবারও আসবো। আমিনুল ইসলাম আমিন, যে কথাগুলো সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, সেই জায়গায় আপনার নিঃসন্দেহে বেশ কিছু উত্তর আপনি রেডি করে রেখেছেন, সেটা শুনতে চাই। আসলে উত্তর এগুলো প্রতিদিন বলতেছি, আমি জানি না দর্শকরা কীভাবে নেয়। উনি বলছেন যে আমরা মিথ্যা কথা বলছি,
আমি একটু উইকিলিক্সের রিপোর্টটা পড়ে শোনাই। উইকিলিক্সের উদ্ধৃতি দিয়ে মার্কিন দূতাবাস বলেছে, তারেকের দুর্নীতি শুধু স্থানীয় কোম্পানিগুলোতে চাঁদাবাজির মধ্যে সীমাবদ্ধ ছিল না। দুদকের অনুসন্ধানে, তখন কিন্তু দুদক আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসেনি, 2007 বা 2008 কথা বলছি। দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে অনেক দেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার ঘটনায় জড়িত থাকার তথ্য বেরিয়ে এসছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিমেন্স, হারবিন কোম্পানি, মোনাম কনস্ট্রাকশন সহ আরও বহু দেশি বিদেশি কোম্পানি। এবং তার বিরুদ্ধে জঙ্গিদের সাথে তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়নেরও অভিযোগ ছিল। তো এখন উনি বলছেন যে এটা উইকিলিক্সের রিপোর্ট মানে না। এটা তো মার্কিন দূতাবাসের যে মরিয়ার্টি যে রিপোর্ট আমেরিকায় পাঠিয়েছে সে রিপোর্ট। এখন ওনাদের ক্ষেত্রে হলে এটা ফেক রিপোর্ট, তো ওনাদের ক্ষেত্রে হলে এটা ফেক, আমাদের ক্ষেত্রে হলে এটা সঠিক। এইটা কি স্ববিরোধিতা নয়? দর্শকরা বিচার করুক। তো এখন উনি তো এখন ওনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি এর জন্য লজ্জিত কিনা? উনি যে কথাটি বলছেন, আচ্ছা দুনিয়াতে কখনো শুনেছেন যে 2006 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, সেই দুর্নীতির দায় আওয়ামী লীগের যারা 96 থেকে 2001 সালের 15 জুলাই পর্যন্ত ক্ষমতা ছিল তাদের। তাহলে তারা যখন ক্ষমতা ছিল তো তখন কি কোনো দুর্নীতি হয় নাই? দুর্নীতি না হলে তার বিরুদ্ধে অভিযোগ কী করে আসছে? এটা তো আওয়ামী লীগ করে নাই, এই অভিযোগটা বাংলাদেশ দূতাবাসও করে নাই। তো এরকম যারা নির্লজ্জভাবে ব্যহাপনা করতে পারে, অসত্য তথ্য জাতির কাছে উপস্থাপন করতে পারে, তাদের সাথে আমি জানি না আদৌ মানুষ সেটা কীভাবে নিচ্ছে না নিচ্ছে। উনি শুনেন, আমি বলি আমি এখানে আরেকটা বিষয় বলি। ধরেন আমি আবার বলছি, জেনারেল আজিজের সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, কোনো যোগাযোগও নেই। হ্যাঁ, উনি যদি অন্যায় করে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত, এটা কোনো ছাড় দেওয়ার কথা নেই। কিন্তু উনি তার ভাইয়ের জোসেফের মামলা সংক্রান্ত যে কথাটি বলছেন সেটি একটু বলা দরকার। এই কারণে জোসেফ গ্রেপ্তার হয় 1997 সালের নভেম্বর মাসে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং 2001 সালের 15 জুলাই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায়। সে কিন্তু কোনো বেলও পায় নাই। তা থেকে প্রমাণিত হয় না যে জোসেফ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকলেও, আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও আওয়ামী লীগের শাসনের ব্যথয় আওয়ামী লীগ ঘটায়নি। পক্ষান্তরে উইকিলিক্সের রিপোর্টে এটাও বলা হয়েছে তারেক জিয়া বিচারপতিদেরকে জবরদস্ত প্রেশার দিয়ে রায়ও বদলাতেন, এটাও বলা হয়েছে উইকিলিক্সের রিপোর্ট। এবং তার বড় প্রমাণ কি, 2001 থেকে 2006 সাল বাংলাদেশে হাইকোর্ট, উচ্চ আদালত বঙ্গবন্ধু হত্যার বিচারের রিভিউর শুনানির জন্য একটা দিন ধার্য করতে পারেনি। কিভাবে তারা খুনিদের পক্ষে ছিল। এখন সেই জোসেফ গ্রেপ্তার হওয়ার পরে তাকে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন করেছে, এবং 22 বছর কারাভোগের পরে 2018 সালের শেষের দিকে সে সাফাই গায়ে তো লাভ নাই। সাফাই না, এটা সাফাই না। আমার তথ্য যদি একটি ফোঁটা ভুল থাকে আমি চিরজীবন রাজনীতি ছেড়ে দিব। 22 বছর কারাগারে থাকার পরে তাকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করছে। পক্ষান্তরে যুবদলের সাবেক নেতা, খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঝিন্টু, যে সুইডেনে পলাতক ছিল, বিএনপি শেষ করতে দেয়, বিএনপি সে সময়ের আইনমন্ত্রী মওদুদ আহমেদ তাকে সুইডেন থেকে একসাথে বাংলাদেশে নিয়ে এসে 1 সপ্তাহের মধ্যে তার আপিল শুনানি সব সম্পন্ন করে রাষ্ট্রপতিকে দিয়ে ক্ষমা করিয়ে তাকে ফ্রি করে দিয়েছিল। এখন জনগণ বিচার করুক কাদের আমলে খুনিরা ছাড়া পেয়েছে আর কাদের আমলে জনগণ তো আসলে রয়েছেন, জনগণ তো বিচার করবেনই। আমি আজকের যে প্রসঙ্গ সেখানে একটু ফিরে এসে, যেহেতু আমি আলোচনা একদম শেষের দিকে চলে এসেছি, বিএনপি এবং আরও যারা রয়েছে বিরোধী পক্ষ, যারা সরকার বিরোধী এই যুগপৎ আন্দোলন গড়ে তুলছে, তারা যদি কোনো ধরনের কর্মসূচি দেয়, আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগও পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে, বা আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে তারা আসলে জনসাধারণের জানমাল রক্ষার্থে তারা পথে নেমে আসে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থাকা সত্ত্বেও সেটার দরকার আছে কিনা, বা সামনে এরকম যদি কর্মসূচি আসে বিরোধীদের পক্ষ থেকে আওয়ামী লীগ রাস্তায় থাকবে কিনা, এটা শুনে নিই। আমরা তো কোনো ধরনের পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই, কারণ পাল্টাপাল্টি কর্মসূচি যদি আমরা দিতাম তাহলে বিএনপি যদি পল্টনে মিটিং রাখে আমরা পল্টনে রাখতাম, অথবা আমরা তার পাশে রাজপথে তো থাকছে, যদি বিএনপি বা বিরোধীরা রাজপথে নেমে আসে। আমরা মিটিং করতেছি মোহাম্মদপুরে, এটা পাল্টাপাল্টি। এটা আমরা আমাদের সাংগঠনিকভাবে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য একটা সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। সেটা তারিখের যে খুব মিলটা থাকে, সেখানে কোনো আসলে রহস্য আছে কিনা যে একই তারিখে? না, এটা খুব একটা রহস্য আমরা দেখি, খুব রহস্য নেই। আমরা আমাদের কর্মসূচিগুলো পালন। আপনি একদম স্পষ্ট করলেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনি বাকিটা বলবেন কারণ আপনাকে শুনে আমাকে শেষ করতে হবে। আসলে ওই যে আমিন ভাই বললেন রহস্য নেই,
কিন্তু ওনাদের টোটাল রাজনীতিটা একটা রহস্যাবৃত রাজনীতি। বিএনপির ওনাদের নিজস্ব কোনো কর্মসূচি নেই। বিএনপির কর্মসূচি যেদিন থাকে ওই পিছন তারা ওই দিনটাকে বেছে নিয়ে ওই দিনই কর্মসূচি দেয়, একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, একটা সংঘাত সৃষ্টি করার জন্য। ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন যে একটা চাপে রাখার জন্য। কেন চাপে রাখতে হবে? আপনি রাজনীতিকে অবাধ করে দেন, আপনি চাপে রাখার রাজনীতি তো মাস্তানি রাজনীতি। তিনি তো এটাও বলেছেন যে বিএনপি সুযোগ পেলেই ফনা তোলে। কোথায় ফনা তুলেছে? ফনা ঠেকানোর জন্য থাকেন কিনা আওয়ামী লীগ জি সরকার। বিএনপির ফনা তোলার কোনো সুযোগ নাই, প্রয়োজনও নাই। বিএনপি জনগণের উপর নির্ভর করে রাজনীতি করে। বিএনপির সাপ হওয়ার প্রয়োজন নাই, সাপ তারাই হচ্ছে যারা বিএনপির পিছে রাজনীতি করছে। আমি উনি উইকলিসের যে বক্তব্য দিলেন এটা বানোয়াট এবং ভিত্তিহীন। আজকে এরকম কথা যদি আমি বলি, আজকে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে আমেরিকা গিয়েছিলেন, সেখানে আমেরিকার রাষ্ট্রপতির উপদেষ্টা তার সাথে বৈঠক করেছে, এফবিআইয়ের প্রতিনিধি ছিল। 2 দিন পরে উনি প্রেস ব্রিফিং করলেন বাংলাদেশ মিশনে। সেখানে তিনি তার ছেলে জয়ের কথা বলেছেন যে হ্যাঁ, জয়ের সম্পদকে তারা কেড়ে নিতে পারে, আমার উপর চাপ সৃষ্টি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এইসব কথার মধ্য দিয়ে ওই যে এফবিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে তার সাথে বৈঠক, জয়ের প্রসঙ্গ মানে নিয়ন্ত্রণ করতে পারবে বা প্রভাবিত করতে পারবে। আমি আসছি আওয়ামী লীগ এতটা শক্তিশালী কিনা? আমি আসছি এখানে একটা আন্তর্জাতিক একটা প্রেক্ষাপট এসেছে। এটাও যে সঠিক এটা কে আমরা বলবো, আমরা বললে তো বিশ্বাস করবেন না। আপনি উইকলিক্সে যান, এরকম কোনো বক্তব্য আছে কিনা? আমেরিকান রাষ্ট্রদূতের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমেরিকান এম্বাসিতে, এবং স্টেট ডিপার্টমেন্টে আমরা চিঠি দিয়েছিলাম। তারা এই ব্যাপারে কোনো কথাই বলতে আমাদের সাথে রাজি হয়নি, বলছে এরকম কোনো বিষয়ই না। অথচ আপনি দেখেন যে ডোনাল্ড রু বাংলাদেশে আসলেন, আপনার প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমান তিনি বললেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাচ্ছে। 2 দিন যেতে না যেতেই আপনার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগই নাই। আবার পররাষ্ট্রমন্ত্রী বললেন জিএসপি সুবিধা প্রত্যাহার হয়ে যাচ্ছে, ডোনাল্ড রু এরকম কথা বলে গেছেন। পরের দিনে আপনার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো জিএসপি সুবিধা প্রত্যাহারের কোনো তথ্য তাদের কাছে নাই। এই যে তারা যে মিথ্যাচার কি আমরা করছি, এরকম মিথ্যাচার তার উইকলিক্সের কোন দিক দিয়ে প্রকাশ করিয়ে বা এটা ভুয়া একটা কাগজ দিয়ে তারা এটা বলছে, এইটা নিয়ে তো আমরা পড়ে থাকি নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের পারসেপশনটা কি, মানুষ কি বলে এটা দেখতে হবে। আজকে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হয়েছে, মূর্তিমান আতঙ্ক জনগণের কাছে। তারা ভোট চুরি করছে, তারা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, তারা মানুষের আহার কেড়ে নিচ্ছে, মানুষকে তারা দেশকে দুর্নীতিগ্রস্ত করে মানুষকে আজকে অন্ধকারের দিকে ধাবিত করছে। এটা তো আজকে প্রমাণিত। আজকে সাধারণ মানুষের কি অবস্থা, অর্থনীতি খাদের কিনারায়, সাধারণ মানুষের আয় ইনকাম সংকুচিত হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজকে আকাশচুম্বী। মানুষ আজকে কোনো জায়গায় আপনার কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এই গণতন্ত্রকে করতে পারছে যে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, এটা তো আওয়ামী লীগ প্রমাণ করতে পারছে। মাথাপিছু, হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, আপনাকে দিয়ে প্রশ্ন করি, আপনার মাথাপিছু আয় কত বেড়েছে প্রশ্ন করেন তো। এখানে যারা ক্যামেরাম্যান বা স্ক্রিনের বাইরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তো। একজন রিকশা চালকের মাথাপিছু আয় যে বেড়েছে, কিভাবে বেড়েছে এটা আপনি ব্যাখ্যাটা দিন। ব্যাখ্যাটা কি? আপনার মনে কারো বেতন আজকে ধরেন 50 লাখ টাকা, আবার কারো বেতন 10 লাখ টাকা, কারো বেতন 1 লাখ টাকা, কারো বেতন 10,000 টাকা। 10,000 টাকার বেতন আপনি ওইখানে আপনার তাহলে কি বৈষম্যটা বেড়েছে? অবশ্যই বৈষম্যটা বেড়েছে। এখানে মাথাপিছু আয় বাড়েনি। মাথাপিছু আয় যদি বাড়তোই ঘরে ঘরে আজকে বোপা কান্না হতো না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মানুষ আজকে দিশেহারা হতো না, আজকে মানুষ আজকে হাহাকার করতো না। আজকে গার্মেন্টসের কথা বলছে, গার্মেন্টসের নাকি বেতন বেড়েছে। সেই যে গার্মেন্টসের যত বেতন বেড়েছে, এই যে উৎপাদনশীলতার সাথে নাকি বেতন বেড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাজারের সাথে কি সেই সম্পত্তি রেখে তার জীবন চালাতে পারছে? আপনার বক্তব্য আপনি স্পষ্ট করলেন, তুলে ধরলেন। আমিনুল ইসলাম আমিন, আপনি বললি আমি 30 সেকেন্ডে শেষ করছি। গতকালের প্রথম আলো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটা বক্তব্য দিয়েছে। সেখানে দেখা গিয়েছে আমেরিকান 63% জনগণ বর্তমানে তাদের যে বেতন সেটা দিয়ে তাদের ডেইলি যে মানে সার্ভিস প্রোভাইড করে সেগুলোর সেগুলো পেমেন্ট করতে পারছে না। এটা হচ্ছে বিশ্ব বাস্তবতা। এখন এগুলো ওনাদের চোখে পড়ে না। ইমরান ভাই খুব ভালো কথা বলেছেন যে জিএসপি সুবিধা এবং র্যাবের বিষয় নিয়ে আমেরিকা কন্টেস্ট করেছে যে এই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। র্যাবের বিষয়ে যেটা হাসান মাহমুদ বলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমেরিকা সেটা বলেছে আমরা করিনি। তাহলে উইকিলিক্সের ব্যাপারে যদি
এটা মিথ্যা হতো তাহলে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট বলতো যে উইকলিস অথবা না উইকলিস না, আমেরিকাকে যে জিজ্ঞেস করেন এটা করছেন না তো, এটা তো মরিয়াটি রিপোর্ট, এটা তো মরিয়াটি রিপোর্ট। তাহলে সেই ক্ষেত্রে যদি হতো তাহলে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলতো যে উইকলিস, আমাকে শেষ করতে দেন, আমি জাতিকে এটা জানাতে চাই, এটা হচ্ছে মরিয়াটির রিপোর্ট, আমেরিকান রাষ্ট্রদূত মরিয়াটির রিপোর্ট। মরিয়াটি যদি এই রিপোর্ট মিথ্যা হতো তাহলে স্টেট ডিপার্টমেন্ট বলতো যে উইকলিস যেটি প্রচার করেছে মরিয়াটির বরাত দিয়ে সেটা ঠিক নয়, এটা আমেরিকা বলেনি। এটা না বলার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বিভিন্ন জায়গার যে তথ্য রয়েছে আমাকে শেষ করতেই হবে আজকে। এটি হচ্ছে একটা রিপোর্ট 111 এর যে রেজিস্টারে ছাপার জন্য আপনারা মাহফুজ আলমের বিরুদ্ধে আপনারা মামলা করলেন। আপনারা করেন, মাহফুজ আলম তো বলল যে এজেন্সির কাছে আমি মামলা করেন, মরিয়াটির বিরুদ্ধে মামলা করেন না। আমরা এটা অসত্য মামলা করতে যাব কেন? অসত্য মামলার ভিত্তি কখনোই করব না। অসত্য বলে দিয়ে মামলা করবেন। আমি আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ এই যে আলোচনা এগুলো চলতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ইসলাম আমিন আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ ইমরান সালে প্রিন্স আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতিতে আসলে তর্ক বিতর্ক চলতেই থাকবে, এটা একদম সহজাত একটি প্রবণতা। কারণ একজন যদি তার তথ্যগুলো তুলে ধরেন তো আরেকজন তার সেই তথ্য বা তার পক্ষে তার মতো করে সেটা খণ্ডিত করবার চেষ্টাই করবেন। কিন্তু দিন শেষে দেশের রাজনীতিতে কতটা ভালো হচ্ছে, দেশের মানুষের কথা কতটা ভাবা হচ্ছে, এটাই এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এবং বারবারই যে গণতন্ত্রের কথা বলা হয়, এক পক্ষ বলছে গণতন্ত্র নেই, আর এক পক্ষ বলছে গণতন্ত্রের ধারাবাহিকতা রয়েছে। সেখানে দিন শেষে সত্যিকার অর্থেই সাধারণ মানুষকেই বিচার করতে হবে, যেটা দুজনই বলছিলেন আজকে সম্মানিত আলোচক, যে সাধারণ মানুষই এর বিচার করবে। তথ্যগুলো রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষ বা আপনারা যারা সাধারণ দর্শক রয়েছেন আপনারা সেই বিচার বিশ্লেষণে যাবেন। তবে প্রতিটি মুহূর্তে আমরা প্রত্যাশা রাখতে চাই যারা রাজনীতিবিদ, যাদের হাতে এই দেশের সমস্ত নেতৃত্ব, তাদের দিকেই আমরা তাকিয়ে থাকি যে তারা সঠিক নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। সেই প্রত্যাশায় আজকে শেষ করছি এই আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।